স্বাগতম। আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 3 নম্বর লেকচার। আশা করি গত 2টা লেকচার সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা 3য় নম্বর লেকচারটা দেখব। আচ্ছা, আমি প্রিভিয়াস ক্লাসটার লাস্টের পার্টটুকু আমি একটু রিভিউ করি। যেমন আমাদের গত ক্লাসের একটা প্রবলেম ছিল এরকম, যেমন নিচের চিত্র দুটি ভালোভাবে লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এরকম একটা কোশ্চেন ছিল। তো এখানে একটা লম্বা তড়িৎবাহী তার ছিল, এখানে একটা লম্বা তড়িৎবাহী তার ছিল আর একটা বৃত্তাকার তার ছিল, একটা স্ট্রেট ওয়্যার ছিল আর একটা সার্কুলার ওয়্যার ছিল। তো আমাদের কোশ্চেন ছিল পি ও কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক তুলনা করো। এই পি আর কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক তুলনা করো, তার মানে কি কোন পয়েন্টে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে। আর সেকেন্ড কোশ্চেন ছিল এক্স ওয়াই তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। এই এক্স ওয়াই ওয়্যারটার জন্য পি পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে বলছে। আর থার্ড নাম্বার কোশ্চেনটা ছিল এটা, যে পি ও কিউ বিন্দুর মধ্যে কোনটিতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বেশি। ঠিক আছে, অ্যাট হুইচ পয়েন্ট বিটুইন পি অ্যান্ড কিউ দ্য ভ্যালু অফ জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড উইল বি হায়ার। এই পি পয়েন্ট আর কিউ পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বেশি হবে। আচ্ছা, এটা আমরা অলরেডি এই নাম্বার আমরা সলভ করছিলাম। এই নাম্বার আমরা অলরেডি সলভ করে ফেলছি। সেটা হলো পি পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড হলো ভার্টিক্যালি ইনওয়ার্ড অথবা খাড়া ভেতরের দিকে, আর এটা হলো ভার্টিক্যালি আউটওয়ার্ড অথবা লম্ব বরাবর বাইরের দিকে। এটা লম্ব বরাবর ভেতরের দিকে আর এটার জন্য লম্ব বরাবর বাইরের দিকে। এটা হলো 1 নম্বর কোশ্চেনের সলিউশন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনের সলিউশন তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো, তো এই অ্যান্সারটা আজকে মিলাই নাও। যে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু সেটা হবে 2 × 10⁻⁻6 টেসলা। 2 × 10⁻⁻6 টেসলা। তাহলে আমরা অ্যান্সার এভাবে লিখতে পারি, সুতরাং পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান or magnitude of the generated magnetic field at point P is 2 × 10⁻⁻6 টেসলা। তার মানে কি স্ট্রেট ওয়্যার অথবা সোজা তারের জন্য এই পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান এটা। আচ্ছা, আমরা এই সলিউশন 3 নম্বর কোশ্চেনের সলিউশনের দিকে যাব। এখন এই দুটা চিত্রের জন্য পি পয়েন্টে আর কিউ পয়েন্টে, এই দুইটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বেশি হবে, সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বেশি হবে। এখন আমরা গতদিন যে সমীকরণ দুইটা শিখছিলাম সোজা তারের জন্য এবং বৃত্তাকার তারের জন্য, সেগুলোই আমরা অ্যাপ্লাই করব। আর আমরা অলরেডি পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করে ফেলেছি। বি নাম্বার কোশ্চেনের জন্য আমরা অলরেডি এটা বের করে ফেলছি, তো এই ভ্যালুটা আমরা এখানে দেখাই দিলাম। আচ্ছা, এখন দেখো এই বৃত্তাকার সার্কেলটার জন্য, এই বৃত্তাকার তারের জন্য অন্য সবগুলো ভ্যালু কিন্তু সেম আছে। দেখো তড়িৎ প্রবাহের মান এখানেও 10 অ্যাম্পিয়ার ছিল, আবার তড়িৎ প্রবাহের মান এখানেও 10 অ্যাম্পিয়ার, আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স ছিল 1 মিটার, আবার এই বৃত্তাকার তারের অথবা সার্কুলার ওয়্যারের রেডিয়াস অথবা ব্যাসার্ধও 1 মিটার। ঠিক আছে, তো আমরা এখানে লিখতে পারি যে রেডিয়াস অফ দ্য সার্কুলার ওয়্যার
আর ইকুয়ালস 1 মিটার। বৃত্তাকার তারটির ব্যাসার্ধ এটা। আর অন্যান্য যে ভ্যালুগুলো সেই সবগুলো ভ্যালুই একই থাকে। তাহলে আমরা বৃত্তাকার তারের জন্য দেখো এখানে কিন্তু পাক সংখ্যা একটা। দেখো বৃত্তাকার তারের পাক সংখ্যা এখানে একটা। তাহলে আমরা বৃত্তাকার তারের কেন্দ্রে অথবা সার্কুলার ওয়্যারের সেন্টারে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড এই বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এই সমীকরণটা আমরা জানি, এই ইকুয়েশনটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটাতে দেখো এই ইকুয়েশনটা আমি সবগুলো টার্মের ভ্যালু বসাই দিলাম, যে এই মিউ নটের ভ্যালু বসালাম, আই এর ভ্যালু বসালাম, 2 এবং আর এর ভ্যালু বসালাম। বসানোর পরে আমরা ভ্যালু পাইলাম এই 6.283 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা, 6.283 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা, এটা পাইলাম। আচ্ছা একটু লক্ষ্য করো, তাহলে কিউ বিন্দুতে অথবা কিউ পয়েন্টে জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড হলো এটা, আর পি পয়েন্টে ছিল এটা। তাহলে এই দুটা ভ্যালু থেকে ইজিলি তোমরা বুঝতে পারতেছো যে কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি হবে। দেখো এই দুটো পয়েন্টের মধ্যে দেখো যে আমরা পি বিন্দুতে পেয়েছি, দেখো আমরা পি বিন্দুতে পেয়েছি এটা, আবার কিউ বিন্দুতে পেয়েছি এটা। তাহলে আমরা এই ডিসিশন নিতে পারি যে সুতরাং পি বিন্দু অপেক্ষা কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বেশি। সো দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট কিউ উইল বি হায়ার দেন পি পয়েন্ট। ওকে, 3 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। আশা করি এটা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো এটা। আচ্ছা আমরা আরেকটা কোশ্চেন দেখব। একটু ভালো করে লক্ষ্য করো যে এটাও আমি একটা এক্স ওয়াই একটা লম্বা সোজা তার নিলাম, স্ট্রেট ওয়্যার নিলাম, আর এই তারের মধ্যে দিয়ে এই ওয়্যারটার মধ্যে দিয়েও 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে নিচের থেকে উপর দিকে। এই ডিরেকশন দিয়ে তড়িৎ প্রবাহের দিকটা আমরা বুঝাইছি, এই ডাইরেকশনটা দিয়ে তড়িৎ প্রবাহের দিকটা আমরা বুঝাইছি। তো এখানে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতেছে নিচের থেকে উপর দিকে, ফ্রম বটম টু টপ। আচ্ছা এরপরে পি একটা বিন্দু নিলাম, পয়েন্ট নিলাম, এই তারের পাশে পি একটা পয়েন্ট নিলাম। সো এই পয়েন্টটা এই স্ট্রেট ওয়্যার থেকে এ মিটার ডিস্টেন্সে আছে, ধরো এই ইউনিট ডিস্টেন্সে আছে। তো এই ডিস্টেন্সটা কত সেটা আমরা জানি না, এই ডিস্টেন্সটা কত সেটা আমরা ধরো জানি না। ঠিক আছে, তাহলে এখন কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা দেখো যে এক্স ওয়াই তারের দৈর্ঘ্য দেওয়া আছে, এক্স ওয়াই তারের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। দেখো এক্স ওয়াই তারের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার। তাহলে দেখো এক্স ওয়াই ইকুয়াল 6 মিটার দীর্ঘ একটি সোজা তার হতে এ লম্ব দূরত্বে অবস্থিত পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান এটা দেওয়া আছে। দেখো এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত সেটা উদ্দীপক অথবা স্টেমে দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখো এই সেম ওয়্যারটাকে, এই সেম তারটাকে 4 পাকের একটি কুণ্ডলিতে পরিণত করে একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলো। তার মানে এই তারটা দিয়ে আমরা একটা কয়েল বানালাম, 4টা পাক থাকবে অথবা নাম্বার অফ টার্নস থাকবে 4টা, এরকম একটা কয়েল তৈরি করে আমরা একই পরিমাণ তড়িৎ প্রবাহ চালনা করলাম। ওকে, তাহলে দেখো ইফ it is found that the magnetic field at point P at a perpendicular distance from xy equals 6 cm length wire is eto 2 into 10 to the power minus 5 Tesla. Then the wire is turned into a circular coil of 4 turns. 4 turns মানে হলো 4টা পাক সংখ্যা থাকবে, and allow to flow the same current through the wire. ওকে, তাহলে এইরকম একটা উদ্দীপক থাকলো। তাহলে ফার্স্ট কোশ্চেন হলো লম্ব দূরত্ব এর মান নির্ণয় করো। এই যে এখানে এর ভ্যালুটা কত সেটা দেওয়া নাই, সেই ভ্যালুটা বের করতে হবে। তার মানে ডিটারমাইন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ, এটা হলো ফার্স্ট কোশ্চেন। আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা হলো বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রেও পূর্বের তুলনায় কম হবে নাকি বেশি হবে। পূর্বের তুলনায় মানে হলো এখানে যেরকম ভ্যালু তৈরি হয়েছে
সেটার ভ্যালুর চাইতে আমরা যখন এই তারটাকে 4 পাক সংখ্যা একটা বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলাম তখন কি ভ্যালু বেশি হবে নাকি কম হবে? দেখো, whether the magnetic field at the center of the circular coil will be higher or lower than the previous value, justify mathematically. তো এই উদ্দীপকের আন্ডারে আমরা এই দুইটা কোশ্চেন ইনশাল্লাহ সলভ করবো আজকে। দেখো, এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো একটা কোশ্চেন, এই টাইপের কোশ্চেন একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে দেখবে এই টাইপের যত ধরনের কোশ্চেন আছে তুমি সলভ করতে পারবা। হ্যাঁ, সবগুলো তুমি সলভ করতে পারবা একটা কোশ্চেন যদি ভালো করে বোঝো। হ্যাঁ, দেখো, এটা আমরা এখন সলভ করব। প্রথমে ফার্স্ট কোশ্চেন, যে ডিটারমাইন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ, এই লম্ব দূরত্ব এ এর মান নির্ণয় করো। দেখো, আমরা ফার্স্টে লম্ব দূরত্ব অথবা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এর ভ্যালু বের করব। আর সোজা তারের জন্য আমরা যে ইকুয়েশনটা জানি, দেখো এখান থেকে এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা দেওয়া আছে। তো এখানে আমরা যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোটি লিখে নিই। যে তড়িৎ প্রবাহের মান, ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট I ইকুয়ালস টু অ্যাম্পিয়ার, এই যে I ইকুয়ালস টু অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, ম্যাগনিটিউড অফ দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি, এই যে পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান, এটা স্টেমে দেওয়া আছে অথবা উদ্দীপকে দেওয়া আছে। তো এটা ম্যাগনেটিক ফিল্ডের মান, এটা বি ইকুয়ালস আমরা 2 × 10⁻⁵ টেসলা, এটা লিখে নিলাম। আর আমরা এই শূন্যস্থানের চৌম্বক প্রবেশতা যেটা, সেটা আমরা জানি, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটা আমরা জানি, জানা ভ্যালু এটা। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে যে তারটি থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব এ ইকুয়ালস হোয়াট। তাহলে আমাদের এই এর ভ্যালুটা বের করতে হবে। দেখো, স্ট্রেট ওয়্যারের জন্য, সোজা তারের জন্য আমরা এই ইকুয়েশন জানি। দেখো, এই ইকুয়েশন জানি আমরা, এই সমীকরণটা জানি যে বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। দেখো, বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইডেড বাই 2πa, এই ইকুয়েশন আমরা জানি। তো এখান থেকে দেখো, অন্যান্য টার্মের সবগুলোর ভ্যালু আমরা জানি অলরেডি, শুধু এর ভ্যালু আমরা জানি না। তোমরা দ্রুত একটু ক্যালকুলেশন করে আমাকে জানাও যে এর ভ্যালু কত হবে। হ্যাঁ, দ্রুত ক্যালকুলেশন করে জানাও যে এর ভ্যালুটা কত হবে। হ্যাঁ, এখান থেকে দ্রুত একটু ক্যালকুলেশন করে জানাও যে এর ভ্যালু কত হবে। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্যালকুলেশন করো। হ্যাঁ, সবাই দ্রুত ক্যালকুলেশন করে আমাকে একটু জানাও যে এর ভ্যালুটা কত হবে। হ্যাঁ, এর ভ্যালু কত হবে? হ্যাঁ, দ্রুত জানাও এর ভ্যালু কত হবে। আচ্ছা, প্রথমে দেখলাম জেরিন মেহজাবিন বলছে 0.02 ইউনিট সহ বলতে হবে, এটা কি মিটার নাকি সেন্টিমিটার? হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার দিল জেরিন মেহজাবিন 0.02। আচ্ছা, আমরা একটু দেখি যে এই সবগুলো ভ্যালু আমরা সেট করলাম, করার পর এখানে আসলাম যে 0.02 মিটার। তাহলে জেরিন মেহজাবিনের অ্যান্সারটা ঠিক হয়েছে। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি, হ্যাঁ সেন্টিমিটারে প্রকাশ করি, তাহলে আমরা 2 সেন্টিমিটার পাবো। তার মানে আমরা দেখো যে এই তারটি থেকে পি বিন্দুর দূরত্ব অথবা ডিস্টেন্স আমরা পেয়ে গেলাম 0.02 মিটার। তাহলে এই 02 মিটার আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর এটা কি TN শিমু, সেও অ্যান্সার দিছে 0.02। হ্যাঁ, তোমারটাও ঠিক হয়েছে। নওরিন সঞ্জানা অ্যান্সার করেছে 0.02 মিটার। হ্যাঁ, তোমারটাও ঠিক হয়েছে। হ্যাঁ, আজকে হ্যাঁ ছেলেরা কোথায় গেল? ছেলেরা কি ক্যালকুলেশন করতেছে না? ছেলেদের কারো অ্যান্সার দেখতেছি না। হ্যাঁ, আলেমা মাসরুর বলেছে 0.02 মিটার। হ্যাঁ, তোমারটাও ঠিক হয়েছে। হ্যাঁ, এখন দেখো বি নাম্বার সলিউশনটা দেখো, বি নাম্বার কোশ্চেন সলিউশন দেখো। হ্যাঁ, আয়শা নুরও বলেছে 0.02 মিটার। হ্যাঁ, তোমারটাও ঠিক আছে।
হ্যাঁ, আলিফ তাসনিম বলছে স্যার শেষ করার আগেই অ্যান্সার দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করতে হবে, আমাদের ক্লাসটা 40 মিনিটের। তো তো যখনই আমি সমীকরণটা দিব তখন হ্যাঁ দ্রুত অ্যান্সার করতে হবে, নাহলে আমরা দেখবা এমনিতে ফিজিক্সের সিলেবাস অনেক বড়, আর অনেকেই ধরো এটা অনেক কঠিন সাবজেক্ট মনে করে, ওই জন্য আমি একটু ডিটেলস পড়ানোর চেষ্টা করতেছি। তো ওই জন্য তোমাদের দ্রুত ফাস্ট হতে হবে, আর অনেক ফাস্ট হতে হবে। হ্যাঁ আলিফ তাসনিম, থ্যাংক ইউ তোমাকে। হ্যাঁ, এরপরেও আরো দ্রুত অ্যান্সার করবা। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় কোশ্চেনটা দেখো, বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রে পূর্বের তুলনায় কম হবে নাকি বেশি হবে, গাণিতিক যাচাই করো। তার মানে দেখো, whether the magnetic field at the center of the circular coil will be higher or lower than the previous value, justify mathematically। তার মানে দেখো, এই ছয় সেন্টিমিটার লেন্থের 6 সেন্টিমিটার লেন্থের, হ্যাঁ 6 সেন্টিমিটার লেন্থের, হ্যাঁ এখানে সাইমন ইসলাম কি বলছে যে স্যার কমেন্ট করলেও চোখে পড়বে না। না, এটা তোমার অবশ্য একটা ভুল ধারণা, যারা আগে কমেন্ট করে অবশ্যই চোখে পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এখন খেয়াল করো যে এই তারটাকে আমরা 4টা পাকের একটা কুণ্ডলী বানালাম। দেখো এভাবে এই পাশের চিত্রের মতো, দেখো 4টা পাকের একটা কুণ্ডলী বানালাম। দেখো 1 2 3 4, ঠিক আছে, 4টা পাকের একটা কুণ্ডলী বানালাম, মানে সার্কুলার একটা ওয়্যার বানালাম 4 টার্নসের। তাহলে এর সেন্টার হলো কিউ। তাহলে আমাদের এই সেম পরিমাণ তড়িৎ প্রবাহ এই তারটার মধ্যে আমরা ফ্লো করতেছি। তাহলে এখানে আমাদের কিউ পয়েন্টে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। ওকে, আমরা একটু লক্ষ্য করি যে আমরা বৃত্তাকার তারের ক্ষেত্রে, দেখো সার্কুলার ওয়্যারের ক্ষেত্রে আমরা সেন্টারে যে ম্যাগনেটিক ফিল্ড সেটার ইকুয়েশন আমরা জানি হলো এটা। তাহলে B ইকুয়ালস মিউ নট I ডিভাইডেড বাই 2R, B ইকুয়ালস মিউ নট I ডিভাইডেড বাই 2R, এটা জানি। এদিক থেকে একটু লক্ষ্য করো, আমরা I এর ভ্যালু জানি, কিন্তু এই যে সার্কুলার ওয়্যারটা তৈরি করলাম, বৃত্তাকার তার তৈরি করলাম, এর কিন্তু আমরা রেডিয়াস জানি না অথবা ব্যাসার্ধ জানি না। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে B এর মান বের করার আগে আমাদেরকে ব্যাসার্ধ অথবা রেডিয়াসটা বের করে নিতে হবে। এই সার্কুলার ওয়্যারের যে ব্যাসার্ধটা সেটা বের করে নিতে হবে। তাহলে এটার আমরা হেল্প নিতে পারি কিভাবে, দেখো যে এই 6 মিটার যে লেন্থের যে ওয়্যারটা, 6 মিটার দৈর্ঘ্যের যে তারটা, এই তারটা দিয়েই তো আমরা এই 4টা পাকের কুণ্ডলী তৈরি করছি। তার মানে দেখো, এই তারটার লেন্থ যত বড়, এই সম্পূর্ণ তারটার লেন্থ কিন্তু তত বড়। আচ্ছা, তোমাদের আপাতত মনে হতে পারে এই তারটার লেন্থ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু 6 মিটার। দেখো এই সম্পূর্ণ তারের দৈর্ঘ্য এটা কিন্তু 6 মিটার, তো 6 মিটার কিন্তু অনেক বড়। তো ওই তারটা দিয়ে আমরা এখানে 4টা পাকের অথবা 4 টার্নসের একটা বৃত্তাকার তারের কুণ্ডলী বের করলাম। আচ্ছা, এখন তাহলে এই B ইকুয়ালস মিউ নট I ডিভাইড বাই 2R, এই ইকুয়েশনটা দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান বের করার জন্য, জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের মান বের করার জন্য, ভ্যালু বের করার জন্য আমাদের R এর ভ্যালু জানতে হবে। আর R এর ভ্যালু বের করার জন্যটা, দেখো R এর ভ্যালুটা বের করার জন্য ক্লুটা হলো, দেখো যে XY তার দিয়েই যেহেতু আমরা এখানে 4টা কুণ্ডলী তৈরি করেছি অথবা 4 টার্নস তৈরি করা হয়েছে, তাহলে XY তারের দৈর্ঘ্য এটা হবে যে 4 ইন্টু 2 পাই আর। দেখো এই 2 পাই আর এটা হলো একটা বৃত্তের পরিধি, সার্কামফারেন্স অফ ওয়ান সার্কেল। দেখো এই 2 পাই আর এটা হলো সার্কামফারেন্স অফ ওয়ান মানে সিঙ্গেল সার্কেল, আর এটাকে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম কারণ এখানে 4টা টার্নস আছে। তাহলে এই টোটাল লেন্থটা হবে 4 ইন্টু 2 পাই আর। এটা কি সবাইকে বুঝেছো? হ্যাঁ, এটাকে মানে এই ক্লুটাকে সবাই বুঝেছো? দেখো মানে এটা লক্ষ্য করো যে XY তার দিয়ে যেহেতু আমরা এই কুণ্ডলীটা বা সার্কুলার ওয়্যারটা ক্রিয়েট করেছি, তাহলে এখানে 4টা বৃত্ত আছে, তাহলে প্রত্যেকটা বৃত্তের পরিধি হলো 2 পাই আর। এরকম 4টা বৃত্ত আছে, ওই জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে আমরা টোটাল লেন্থ পাইলাম। তার মানে এখান থেকে টোটাল লেন্থটা পাইলাম, আর এই টোটাল লেন্থটা এই তারের দৈর্ঘ্যের সমান, এই তারটার লেন্থের সমান। তাহলে এখন আমরা
দেখো এই এক্স ওয়াই তারের লেন্থ আমরা 6 মিটার জানি, এই যে 6 মিটার জানি। আর এখান থেকে আমরা ভ্যালুগুলো সেট করে দিয়ে জাস্ট এই লাইন থেকে আমরা আর এর ভ্যালু বের করে নিব। এখানে আমাদের আর এর ভ্যালু দরকার ছিল, তো আমরা এই ক্লুটা ব্যবহার করে আর এর ভ্যালুটা আমরা বের করে নিব। তাহলে আর ইকুয়ালস, হ্যাঁ আর ইকুয়ালস দেখো 6 মিটার ডিভাইড বাই 4 ইন্টু 2 পাই, 4 ইন্টু 2 পাই। হ্যাঁ তাহলে আমরা এখান থেকে যদি আর এর ভ্যালুটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা পাবো যে 0.2387 মিটার। হ্যাঁ 0.2387 মিটার। তাহলে আমরা এই যে বৃত্তাকার কুণ্ডলী যে এটা আমরা তৈরি করলাম সার্কুলার ওয়্যার, এইটার রেডিয়াস অথবা ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম এটা। তার মানে কি এখানে এই আর এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। ওকে, সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ এখন আমরা এই আর এর ভ্যালুটা ব্যবহার করব। দেখো এখন আমরা এই আর এর ভ্যালুটা ব্যবহার করে এই কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করব অথবা জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করব। আচ্ছা এখন আমরা দেখো যে বি ইকুয়ালস মিউ নট আই ডিভাইড বাই 2r জানি, কিন্তু n সংখ্যক যদি টার্মস থাকে, যদি পাক সংখ্যা n থাকে, তাহলে কিন্তু n দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই সমীকরণটা আমরা দেখেছিলাম ফার্স্টের ক্লাসে। ওকে, তাহলে এখানে n দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম, যেহেতু আগের কোশ্চেনটাতে একটাই ছিল পাক সংখ্যা, ওই জন্য আমাদের n দিয়ে মাল্টিপ্লাই করার প্রয়োজন হয়নি। কিন্তু এখানে নাম্বার অফ টার্মস অথবা পাক সংখ্যা হলো 4, তাহলে ওই জন্য আমরা একে n দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন সবগুলো ভ্যালু যদি আমরা বসাই দেই, দেখো এই যে n এর ভ্যালু অথবা পাক সংখ্যার ভ্যালু হলো 4, আর এই সবগুলো ভ্যালু আমরা বসাই দিলাম। এখানে আর এর ভ্যালু 0.0387 মিটার, সব বসাই দিলাম। হ্যাঁ এবার সবাই একটু ক্যালকুলেশন করে আমাকে বলো এটার অ্যান্সার কত হবে, দ্রুত বলো। হ্যাঁ অ্যান্সারটাকে আগের চেয়ে বেশি হবে নাকি কম হবে, দ্রুত বলো আমাকে। হ্যাঁ অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা যে 2 ইন্টু 10⁻⁻5 টেসলা, এর চেয়ে বেশি হবে নাকি কম হবে? হ্যাঁ এখান থেকে ক্যালকুলেশন করে দ্রুত আমাকে জানাও। আচ্ছা এখানে পুলক সরকার বলেছে যে আমি তোর আগে করছি কিন্তু অ্যান্সার দেই নাই। আচ্ছা অ্যান্সার দিতে হবে, যেহেতু এটা লাইভ ক্লাস সবাইকে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, সবাইকেই পার্টিসিপেট করতে হবে। বিশ্বজিৎ সরকার বলেছে কোন চ্যাপ্টার পড়াই? তুমি কি আজকে নতুন নাকি? বিশ্বজিৎ সরকার বলছে কোন চ্যাপ্টার পড়াই? হ্যাঁ এটা আমাদের ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 4। হ্যাঁ ফিজিক্স সেকেন্ড পার্টের চ্যাপ্টার 4। হ্যাঁ দ্রুত জানাও অ্যান্সারটা কত হবে। হ্যাঁ দ্রুত জানাও। আচ্ছা আবার জেরিন মেহজাবিন প্রথমেই অ্যান্সার দিল যে 2.105 10⁻⁻5 টেসলা। আচ্ছা সাবিকুন্নাহার পান্না বলেছে বেশি, বেশি কত ভ্যালু বলতে হবে। সানজিদা আক্তার লামিয়া বলছে সেম হবে স্যার, সেম আগেরটার মতো সেম, এটার মতো সেম হবে। নওরিন সঞ্জনা বলেছে বেশি হবে, বেশি কত বেশি হবে সেটা ভ্যালু বলতে হবে। তারপরে এমডি বাঁধন ইসলাম বলেছে 2.1058 10⁻⁻5 টেসলা। সানজিদা আক্তার লামিয়া বলেছে অ্যান্সার সেম হবে। তারপরে জিসান বলেছে 2 ইন্টু 11 10⁻⁻5 মিটার, না এটা আসলে টেসলা হবে যেহেতু চৌম্বক ক্ষেত্রের মান। সাফায়েত হোসেন বলছে 2.1058 ইন্টু 10⁻⁻5। আলেমা মাসরুরও সেম অ্যান্সার দিয়েছে। তারপরে আবরার মাহির বলছে আমি আগেই বলছি বেশি হবে। আলিফ তাসনিম বলছে 2.1058 10⁻⁻5। আচ্ছা আমরা দেখি অ্যান্সারটা কত। দেখো অ্যান্সারটা হবে এটা। আচ্ছা এখানে যারা যারা 5 বলছো ওদের অ্যান্সারটাও ঠিক আছে, কারণ দেখো 5 এর পরের ডিজিটটা 5 এর চেয়ে বেশি, ওই জন্য আমরা এই ডিজিটটাতে 1 অ্যাড করে নিছি। তাহলে 2.106 10⁻⁻5 টেসলা।
হ্যাঁ 2.106 10⁻⁻5 টেসলা। আচ্ছা, যারা যারা 2.11 লিখছে ওদেরটাও অ্যান্সার ঠিক আছে। তাহলে একটু দেখো যে আগের আগের যে অ্যান্সারটা ছিল এটার থেকে সামান্য বেশি আসছে। দেখো এখান থেকে সামান্য বেশি আসছে। তাহলে আমরা এই ডিসিশনটা দিতে পারি যে সুতরাং বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান পূর্বের তুলনায় সামান্য বেশি হবে, যে আগে যতটুকু ছিল এর চেয়ে অল্প বেশি হবে। সো দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সার্কুলার কয়েল উইল বি গ্রেটার দেন দ্য প্রিভিয়াস ভ্যালু। ওকে, আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো। আর এই টাইপের ম্যাথ কিন্তু আসবে পরীক্ষায়, এমনকি এইচএসসি পরীক্ষায় আসবে। আর এই একই প্যাটার্নের ম্যাথ তোমাদের বিশেষ করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই প্রি টেস্ট পরীক্ষায় আসতে পারে। তো এগুলো ভালো করে করতে হবে। হ্যাঁ, আলিফ তাসনিম একটা ভালো কথা বলছে যে যারা যারা পারছো ট্রিট দাও। আচ্ছা, এই কথা বললে কেউ আর ভয় অ্যান্সারই দিবে না। হ্যাঁ, এটা বললে কেউ ভয় আর অ্যান্সার দিবে না। আর যদি ট্রিট পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। এগুলো লিখে রাখতে হবে, কলেজ খুললে আমরা সবাই মিলে এনজয় করব। এখন তার কোনো রেস্টুরেন্ট খোলা নাই। ওকে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, এখানে কি সুব্রিন তানহা বলছে হলো স্যার আমার অ্যান্সারটা পড়লেন না। হ্যাঁ, তোমার অ্যান্সার হয়তো স্কিপ হয়ে গেছে, ইনশাল্লাহ নেক্সট টাইমে পড়বো। কারণ আমার তো স্ক্রিনের দিকেও অনেক সময় লক্ষ্য রাখতে হবে, আবার ল্যাপটপের স্ক্রিনের দিকেও লক্ষ্য রাখতে হয়। ওকে, আচ্ছা, আশা করি শোনো, তোমাদের যেহেতু এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, তাহলে আমরা সব টিচাররা মিলে চেষ্টা করতেছি আমাদের কলেজের স্টুডেন্টরা, বিশেষ করে উইলসের স্টুডেন্টরা সহ দেশের সব স্টুডেন্টদের জানি পড়ালেখার কোনো ক্ষতি না হয়। আচ্ছা, এবার দেখো আমরা একটা বাড়ি কাজ দিব। হ্যাঁ, এই বাড়ি কাজটা সবাই করে, হ্যাঁ এই বাড়ি কাজটা সবাই কমপ্লিট করে হ্যাঁ আমাকে স্ক্রিনশট মেসেজ দিবা। হ্যাঁ, এখন যে বাড়ি কাজটা দিব এটা সবাই করে আমাকে স্ক্রিনশট মেসেজ দিবা। আর আমরা ওই স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে প্রকাশ করব। হ্যাঁ, তোমাদের পেজের মধ্যে যে পেজটাতে হোমওয়ার্ক করবা সেই পেজটাতে তোমার নাম থাকবে, তোমার সিগনেচার থাকবে, ডেট থাকবে। হ্যাঁ, সেভাবে আমাকে স্ক্রিনশট পাঠাবা। আর ওই স্ক্রিনশটগুলো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা প্রকাশ করব। হ্যাঁ, যারটা সবচেয়ে সুন্দর হবে, একদম ক্লিন হবে, হ্যাঁ ওই রকম আমরা সিলেক্ট করে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে এই বাড়ি কাজটার সলিউশন আমরা পোস্ট দিব। আশা করি তোমরা সবাই হ্যাঁ এই হোমওয়ার্কটা জমা দিবা। আচ্ছা, দেখো এখন আমাদের যে হোমওয়ার্কটা সেটা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নাও। আমি শুধু এটার হিন্টস বলে দেব, কিন্তু সলিউশন বলবো না। হ্যাঁ, কিভাবে সলভ করবা সেটার আমি হিন্টসটা বলে দেব, কিন্তু সলিউশন দিব না। সলিউশন তোমরা নিজেরা করে পাঠাবা। ওকে, হ্যাঁ এখন দেখো যে এ বি এবং সিডি, হ্যাঁ এ বি এবং সিডি, তো এই দুটা লম্বা তার, লং স্ট্রেট ওয়্যার। তো এখন এই তারের ফার্স্ট যে তারটা আমরা চিন্তা করলাম, এই ফার্স্ট তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলো I1 = 2 অ্যাম্পিয়ার। I1 = 2 অ্যাম্পিয়ার। তো I1 = 2 অ্যাম্পিয়ার। আর সিডি যে ওয়্যারটা, এই সিডি ওয়্যারের মধ্যে, হ্যাঁ হারুন স্যার বলছে যে গুড আইডিয়া। হ্যাঁ স্যার, আপনিও এভাবে করবেন। আমাদের যতগুলো টিচার আছে সব টিচারদেরকে যারা যারা হোমওয়ার্ক দিচ্ছে সেই হোমওয়ার্কগুলো আসলে সবাই ঠিকমতো করতেছে কিনা সেটা আসলে মানে কনফার্ম করার জন্য আমরা এই কাজটা করব ইনশাল্লাহ। তো সবাই হোমওয়ার্ক জমা দিবা, আমরা ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করব, এটা পাবলিশ করব। আচ্ছা, এখন লক্ষ্য করো যে এবি যে তারটা, এবি তারের এই পাশে আমরা একটা পি বিন্দু নিলাম। হ্যাঁ, এই পি বিন্দু নিলাম।
হ্যাঁ, এখন এই পি বিন্দুর যে দূরত্বটা সেটা আমরা এ নিলাম, ডিস্টেন্সটা হলো এ। তো এর ভ্যালু কত সেটা আমরা জানি না, দিব না এখন। আবার এই কিউ পয়েন্টটা হলো এ বি আর সিডি এই তারের মধ্যবিন্দু অথবা মিড পয়েন্ট। দেখো এ বি আর সিডি যে প্যারালাল যে ওয়্যার আছে, সমান্তরাল যে তারটা আছে অথবা প্যারালাল ওয়্যার, এই ওয়্যারটার ঠিক মধ্যবিন্দু হলো কিউ পয়েন্ট। ঠিক আছে, আবার এই কিউ পয়েন্টটা দেখো এই প্রথম তার থেকে এতটুকু ডিস্টেন্স, এটাও এ। দেখো প্রথম তার থেকে কিউ পয়েন্টের ডিস্টেন্স এটা হলো এ। আবার দ্বিতীয় তার যেটা আছে, সেকেন্ড যে ওয়্যারটা আছে, সেখান থেকেও কিউ বিন্দুর দূরত্ব অথবা ডিস্টেন্স এটাও এ। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব সেম, ডিস্টেন্সটা সেম, এখান থেকে এতটুকু ডিস্টেন্স সেম, আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স সেম। ওকে, হ্যাঁ, রাকিন সাদনাম বলছে স্যার এইচ ডাব্লিউ কি খাতায় করব না মোবাইলে করব? তুমি খাতায় করবা, তোমার খাতায় করবা, খাতায় করে ওই খাতার ছবিগুলো উঠাবা। হ্যাঁ, ওই খাতার ছবিগুলো মোবাইল দিয়ে উঠাই, এরপরে আমার কাছে মেসেজ পাঠাবা। সবাই কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো পি বিন্দুতে এ বি তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো 8 × 10⁻⁶ টেসলা। দেখো ধরো সিডি তারটা নাই, এই তারটা নাই, শুধুমাত্র এ বি তারের জন্য পি বিন্দুতে, হ্যাঁ পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো এটা। দ্য জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট পয়েন্ট পি ডিউ টু এ বি ওয়ার ইজ এত। তার মানে দেখো এ বি তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা দেওয়া আছে। ওকে, হ্যাঁ, এখন ফার্স্ট কোশ্চেন হলো পি বিন্দু তারের জন্য, দেখো দুটি তারের জন্য পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। দেখো আমরা এই যে ভ্যালুটা দিয়েছি এটা শুধুমাত্র কিন্তু এ বি তারের জন্য এটা। তাহলে এখন ফার্স্ট কোশ্চেন করলাম যে এ বি তার এবং সিডি তার, এ বি ওয়্যার আর সিডি ওয়্যার, এই দুইটার জন্যই একসাথে এই পি বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান কত হবে অথবা রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, এটা ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। এই যে কিউ পয়েন্ট যেটা আছে, এই এ বি তার আর সিডি তার দুটার জন্যই, এখানে যেহেতু লব্ধি বলছে তাহলে দুটার জন্যই এই কিউ পয়েন্টে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হবে। ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট কিউ। দেখো দুইটা ওয়্যারে কিন্তু সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো দুইটা ওয়্যারের মধ্যেই সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, এরপরে সরি, এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে। এই নাম্বারিংটা একটু চেঞ্জ করে নাও, এ বি সি হবে, এটা নাম্বারিংটা একটু চেঞ্জ করে নাও। আচ্ছা, এখন দেখো যে I2 বিপরীত করা হলে এই I2টা রিভার্স করে দেওয়া হলো। এটা দেখো তড়িৎ প্রবাহ যাচ্ছিল এইদিকে, এটার ডাইরেকশনটা চেঞ্জ করে উল্টা দিকে দেওয়া হলো। সেক্ষেত্রে কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান ও দিক কত হবে। আগেরটা ঠিকই আছে, শুধুমাত্র যদি I2 ডাইরেকশনটা চেঞ্জ করে দেওয়া হয়, দিকটা যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে তাহলে এই কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের ভ্যালু কত হবে, রেজাল্টেন্ট ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। যে ইফ দ্য ডাইরেকশন অফ I2 ইজ টু বি রিভার্সড, দেন ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পয়েন্ট কিউ। জাস্ট এটাকে আমরা যদি উল্টাই দেই, রিভার্স করে দেই, সেক্ষেত্রে কি চেঞ্জ হবে। আচ্ছা, কোশ্চেনটা কি সবাই কি বুঝতে পারছো? দেখো এখানে এ দিবা, এ, এটা বি নাম্বার কোশ্চেন, এটা সি নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এ বি সি। তাহলে এই তিনটা কোশ্চেন দেখো সলভ করার জন্য যদি কারো কিছু হিন্টস দরকার হয় আমি হিন্টসটা বলবো। আশা করি সবাই ইনশাল্লাহ পারবা। সবাই তো কোশ্চেনটা বুঝতে পেরেছো নাকি? আশা করি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো।
আচ্ছা, আমি একটু হিন্টস বলি। প্রথমে দেখো, এই পি বিন্দুতে অ্যাট পয়েন্ট পি জেনারেটেড ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এইটা। তো এই ভ্যালুটা আমরা ব্যবহার করে, দেখো এই ভ্যালুটা আমরা ব্যবহার করে, হ্যাঁ দেখো এই ভ্যালুটা আমরা ব্যবহার করে এই এ বি তারের থেকে এজন্য আমরা এর ভ্যালু বের করতে পারবো। ভালো করে এটি লক্ষ্য করো যে এই ভ্যালুটা ইউজ করে এবং এ বি তারের তড়িৎ প্রবাহ ব্যবহার করে, কারেন্ট ফ্লো ব্যবহার করে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা, যদি এর ভ্যালু আমরা পেয়ে যাই, তার মানে কি এখান থেকে এতটুকু ডিস্টেন্সও পেয়ে গেলাম, আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্সও পেয়ে গেলাম। ওকে। আচ্ছা, এখন দেখো এই এবি তারের জন্য, দেখো এবি তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র কিন্তু ভার্টিক্যালি আউটওয়ার্ড অথবা লম্বভাবে বাইরের দিকে। তোমরা ওই ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল যেটা শিখেছিলাম সেটা হাত সেট করে তোমরা দেখবা যে এই এবি তারের জন্য পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান হলো বাইরের দিকে, লম্বভাবে বাইরের দিকে। আচ্ছা, এরপর যদি আমরা সিডি তারের জন্য সেমভাবে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করি, তাহলেও দেখো এই সিডি তারের জন্য এই পি বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু লম্বভাবে বাইরের দিকে হবে, লম্বভাবে বাইরের দিকে হবে, অর্থাৎ ভার্টিক্যালি আউটওয়ার্ড হবে। তাহলে এই দুইটা তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক হলো একই দিকে। তো আমরা জানি দুইটা ভেক্টর যদি একই দিকে হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালু হবে দুইটার অ্যাডিশনের ইকুয়াল। তার মানে এই 1 নম্বর কোশ্চেন এখানে এটা হবে কি, এই তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের ভ্যালু পাইলাম, আবার এই তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের ভ্যালু পাইলাম, এই দুটোকে জাস্ট অ্যাড করে দিব। আচ্ছা, এখন এই সি নাম্বার কোশ্চেনটা দেখো, এটা সি দিবা, সি নাম্বার কোশ্চেন দিবা। হ্যাঁ, সি নাম্বার কোশ্চেনের জন্য এখানে খেয়াল করো যে এই এবি তারের জন্য কিউ বিন্দুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কিন্তু ভেতরের দিকে হবে, লম্ব বরাবর ভেতরের দিকে, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড ডাইরেকশন হবে। আবার এই একই বিন্দুতে সিডি তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সেটা বাইরের দিকে হবে, পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড হবে। তো এই দুই ক্ষেত্রে কিন্তু সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু বিপরীত, অপোজিট হবে। তাহলে আমরা জানি যে দুটা ভেক্টর যদি অপোজিট হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টর হবে দুইটার সাবট্রাকশনের ইকুয়াল অথবা বিয়োগফলের সমান। তো এটা, হ্যাঁ, এই থিওরি ব্যবহার করে সি নাম্বার কোশ্চেনটা তোমরা সলভ করে ফেলবা। আর এখানে দেখো যে আই টু যদি আমরা রিভার্স করে দিই, বিপরীত করে দিই, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তোমরা নিজেরা চিন্তা করবা। হ্যাঁ, অনেক হিন্টস দিয়ে ফেলেছি, এখন নিজেরা নিজের বুদ্ধি নিজের মেধা ইউজ করে এটা সলভ করে আমাকে স্ক্রিনশটটা পাঠাবো। ওকে, আশা করি সবাই পারবে। আচ্ছা, এবার দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জের ওপর ক্রিয়াশীল বল, যে অ্যাক্টিং ফোর্স অন এ চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জের ওপর ক্রিয়াশীল বল অথবা অ্যাক্টিং ফোর্স অন এ চার্জ ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এটা তোমরা ক্লাস 9-10ও পড়েছো এটা। আবার তোমরা এই ফিজিক্স সেকেন্ড পার্টের স্থির তড়িৎ ছিল, স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার, স্থির তড়িৎ অথবা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার। তো এই দুটা, ওই চ্যাপ্টার তোমরা এটা অলরেডি পড়েছো। আচ্ছা, প্রথমে দেখো আমরা এখানে এই কিউ একটা পজিটিভ চার্জ নিলাম, কিউ একটা পজিটিভ চার্জ নিলাম। তাহলে এই ফাইরুজ সালসাবিল সাফা বলছে স্যার তো সলভ করেই দিলেন। না, আমি শুধু হিন্টস দিছি, তোমাদের প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করবা যে কেন হলো, কিভাবে হলো, এটা প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরপরে সলভ করতে হবে। আমি জাস্ট একটু হিন্টস দিলাম যেন সবাই সলভ করতে পারে। হ্যাঁ, ইবনে সিনা তানজিনা বলছে স্যার এগুলো কি হোমওয়ার্ক? তাহলে এতক্ষণ কি বললাম? প্রথমে তো বাড়ির কাজ বলেই দিলাম যে এটা বাড়ির কাজ, আর এটা সলভ করে ওটার ছবি তুলে আমাকে মেসেজ দিয়ে জানাতে হবে। আর যার সলিউশনটা সবচেয়ে সুন্দর হবে, হ্যাঁ, সেই সলিউশনগুলো আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করব।
আচ্ছা দেখো, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ রাখলাম, আর এই পজিটিভ চার্জের আশেপাশে দেখো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলো, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা সেকেন্ড একটা পজিটিভ চার্জ রাখি, দেখো সেকেন্ড একটা পজিটিভ চার্জ রাখি, দেখো সেকেন্ড একটা পজিটিভ চার্জ রাখলাম, তাহলে আমরা জানি পজিটিভ পজিটিভ এই চার্জগুলোকে বিকর্ষণ করবে অথবা রিপালস করবে। হ্যাঁ, তানভীর আহমেদ ফাহিম, হ্যাঁ ও কমন করেছে। এটা কি ক্লাস? আচ্ছা তানভীর আহমেদ ফাহিম, তুমি আগে বলো তুমি কোন সেকশনের স্টুডেন্ট, সায়েন্স, আর্টস না কমার্সের? হ্যাঁ, তাহলে দেখো এই দুটা পজিটিভ চার্জ। হ্যাঁ, আচ্ছা সুব্রিন তানহা, থ্যাংক ইউ তোমাকে, তুমি অন্যান্যদের কোশ্চেনের অ্যান্সারগুলো দিচ্ছ, যে এটা ফিজিক্স ক্লাস জানাই দিলে সবাইকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, তাহলে এই পজিটিভ আর পজিটিভ বিকর্ষণ করবে অথবা রিপালস করবে। তাহলে এই দুটার মধ্যে ডিস্টেন্স আমরা ধরলাম আর, দেখো এই ডিস্টেন্সটা আমরা আর ধরলাম এটা, আর এই দুইটা চার্জের মধ্যে যে রিপালসিভ ফোর্স অথবা বিকর্ষণ বল হবে সেটাকে আমরা এফ ধরলাম। হ্যাঁ, সেটাকে আমরা এফ ধরলাম। তাহলে এই দুটো চার্জের মধ্যে যে বিকর্ষণ বল অথবা রিপালসিভ ফোর্স সেটাকে আমরা এফ ধরলাম। আর এই এফটার ডাইরেকশনটা কিন্তু অবশ্যই রেডিয়ালি আউটওয়ার্ড অথবা ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, যেমন এতে এরকম হবে, দেখো এই ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে অথবা রেডিয়ালি আউটওয়ার্ড। তার মানে এই বড় চার্জটা এই ছোট চার্জটাকে বাইরের দিকে ঠেলে দিবে, আর যে দিকে ঠেলে দিচ্ছে বাইরের দিকে, আর ওই দিকটা হবে ফোর্সের ডিরেকশন অথবা ডাইরেকশন ফোর্সের। তাহলে এই রিপালসিভ ফোর্সের ডাইরেকশনটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড অথবা ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। ওকে, আচ্ছা এটা হলো ক্লাস 9-10 পড়া, অথবা তোমরা যে এই স্থির তড়িৎ পড়েছো সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টারটা, ওইটার মধ্যেও ছিল। তো ওই জন্য আমি শর্টকাট করে দেখাচ্ছি যে এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই ই ইকুয়ালস এফ ডিভাইডেড বাই কিউ, এরকম একটা সমীকরণ অথবা ইকুয়েশন তোমরা পড়েছো। আর এই ইকুয়েশন থেকে দেখো যে ফোর্সও ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি, আবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটাও ভেক্টর কোয়ান্টিটি। আর যদি চার্জটা পজিটিভ হয়, দেখো যদি চার্জটা পজিটিভ হয় তাহলে ফোর্সের ডাইরেকশন যেদিকে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনও ওই একই দিকে হবে। তাহলে এখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এখানে বলে দিলাম। আর এটা শর্টকাটে মনে রাখবা, যদি পজিটিভ চার্জ দিয়ে কোনো ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় অথবা তৈরি হয়, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের এভরি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশনটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড। ভালো করে মনে রাখবে এটা, যদি এই তড়িৎ ক্ষেত্র অথবা ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ চার্জে তৈরি হয় তাহলে সবসময়ই এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশনটা, দিকটা, সেটা রেডিয়ালি আউটওয়ার্ড হবে। আর যদি নেগেটিভ চার্জে তৈরি হয় তাহলে সবসময় ইনওয়ার্ড হবে, রেডিয়ালি ইনওয়ার্ড অথবা ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে ভালো করে, নাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক ভুল হতে পারে। আচ্ছা দেখো, তাহলে যে এই ইকুয়েশন থেকে আমরা এফ ইকুয়ালস কিউ ইন্টু ই লিখতে পারি। দেখো এই ইকুয়েশন থেকে জাস্ট ক্রস প্রোডাক্ট করে দিয়ে হ্যাঁ এফ ইকুয়ালস কিউ ইন্টু ই লিখতে পারি। তাহলে এটা এই ইকুয়েশন দিয়ে আমরা কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো একটা চার্জ স্থাপন করি, চার্জ যদি সেট করি, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা এই চার্জের ওপর কত বল প্রয়োগ করবে অথবা কত ফোর্স অ্যাপ্লাই করবে, সেই ফোর্সের অ্যামাউন্ট আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। আচ্ছা এখন এই ইকুয়েশন থেকে একটু লক্ষ্য করো, এটা থেকে একটু লক্ষ্য করো যে এই ইকুয়েশনের মধ্যে কিন্তু এই চার্জের কোনো ভ্যালোসিটি নাই অথবা বেগ নাই। দেখো এই চার্জের কোনো ভ্যালোসিটি নেই অথবা বেগ নাই, তাহলে বেগের কোনো টার্ম এখানে নাই। তাহলে আমরা এটা বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক, দেখো এই তড়িৎ ক্ষেত্র ই দ্বারা কোনো চার্জের ওপর ক্রিয়াশীল বল চার্জের বেগের ওপর নির্ভর করে না। দেখো চার্জের বেগের ওপর নির্ভর করে না, স্থির ও গতিশীল উভয় চার্জের ওপর তড়িৎ ক্ষেত্র বল প্রয়োগ করতে পারে। তার মানে দেখো এই চার্জটা যদি স্থির থাকতো, স্ট্যাটিক থাকতো অথবা স্টেশনারি থাকতো তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করতো, যদি গতিশীল অথবা মোশনে থাকতো তাহলেও কিন্তু একই ফোর্স অ্যাপ্লাই করতো। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে এটা। আচ্ছা আজকের ক্লাসের টাইম প্রায় ওভার হয়ে গেল,
তো আজকে আমাদের এতটুকুই থাক। তোমরা সবাই